আজ মাধ্যমিক টেস্ট পেপারের নবম সেট পাতা নম্বর 230 এর সলিউশন নিয়ে উপস্থিত হয়েছি। এমসিকিউ এসএকিউ আলোচনা করব। এর আগে 8টি সেটের সলিউশন দিয়ে দিয়েছি। চ্যানেলে যদি পরপর পর্বগুলি ফলো করো, আশা করি সকলে উপকৃত হবে। আজকে নবম সেট, চলো শুরু করা যাক। এমসিকিউ 1-1। তারপর ধমক খায়, তপন কেন ধমক খায়? অপশান ঘ হবে লেখাটি না পড়ার জন্য। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি হলো কি? অপশান গ লাথির চোটে অপূর্বের হাড় পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। যাবই তো, না গিয়ে উপায় কি? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে এখানে? অপশান খ জগদীশবাবুর বাড়িতে। এই অংশটা আমরা বুঝতে পারছি বহুরূপী গল্পাংশে রয়েছে। 1-4 হীন আলাওয়াল সুরচন। কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে বলে কি বলে? মধ্যযুগের এই রীতি কবিরা ব্যবহার করতেন। অপশান গ ভনিতা। কিন্তু অনুমতি দেহ, বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? অপশান ক শত্রুপক্ষকে সমূলে নিধন করার। আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন কাদের? খ সভ্যতা ধ্বংসকারী শক্তিকে। অপশান খ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে কি? গ লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট। 1-8 পাইলট কোন দেশের কলম? এর আগের সেটে আমরা পেয়েছি। অপশান ক হচ্ছে জাপান দেশের কলম। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন। শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হবে কি? দেশি পরিভাষা চালাচ্ছেন। অপশান খ দুইবার আমি হারানো রাঘবে। চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? রাঘবে, তলায় দাগ দিয়ে আছে, মানে কাকে দিয়ে প্রশ্ন করছি, উত্তর আসছে, তাই হবে কর্মকারক। অপশান খ বাদক বাজনা বাজায়। এই বাদক হলো কি? এখানে সমধাতুজ কর্তা বাদক। অপশান গ সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? অপশান গ মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারা। অপশান গ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। অপশান খ ভাব পাচ্ছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটা অনুরোধ বোঝাচ্ছে, সেই অর্থে এটা অপশান ক অনুজ্ঞাসূচক বাক্য। সমাস কথাটির অর্থ হলো আমরা সবাই জানি। অপশান ক সংক্ষেপ। প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে কি অর্থে? বিপসা অর্থে, পুনঃ পুনঃ বা বারবার অর্থে, মানে দিন দিন প্রতিদিন। অপশান ঘ যতদিন বাঁচি ততদিন শিখি। এটি কোন ধরনের বাক্য? যত তত এগুলো থাকলে জটিল বাক্য হয়। অপশান খ। এই হচ্ছে এমসিকিউ। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এবার এসিকিউ শুরু করি। লোভটা সে সামলাইতে পারিল না। কোন লোভের কথা বলা হয়েছে? মানে নদীর জলস্ফীতি দেখে নদীর সঙ্গে খেলার লোভ নদের চাঁদ সামলাতে পারল না, তাই তার পকেট থেকে সে চিঠি বার করে চিঠির পাতা ছিঁড়ে ছিঁড়ে নদীর জলে ফেলতে লাগলো। ছেলের তোর আনন্দে চেঁচিয়ে উঠল। আনন্দের কারণ কি ছিল? না কালিয়া জোর করে অমৃতকে কুস্তি খেলতে বাধ্য করে। অমৃত খেলতে চায়নি। এরকম অবস্থায় তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনা দেখে তাদের আনন্দ হয়। তারা কি মজা বলতে থাকে যে অমৃত হেরেছে, কালিয়া জিতেছে বলতে লাগে এবং তাদের আনন্দ হয়। এই কারণে তারা আনন্দে চেঁচিয়ে ওঠে। কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? কাকে কেন সদাশয় ব্যক্তি বলা হয়েছে? গিরিশ মহাপাত্রকে, কারণ তার ট্যাঙ্ক থেকে একটি গাঁজার কলকে পাওয়া গেছিল, যেটি সে ব্যবহার করে না, বন্ধু বান্ধবের প্রয়োজনের জন্য নাকি সে তুলে রেখেছে। এই কথা শোনার পর তাকে বলা হয়েছিল যে সদাশয় ব্যক্তি, দয়ার সাগর। এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধটি কী ছিল? জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে হরিদা গেলে জগদীশবাবু তাকে তার বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ করে। এই অনুরোধটা হচ্ছে প্রাণের অনুরোধ। মেসো অবশ্য মৃদু হাসেন। মেসোর মৃদু হাসির কারণ কি? কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা ছাপা দেখে সবাই প্রশংসা করে। এই প্রশংসার কারণ হিসাবে মেসোর অবদান রয়েছে। মেসো সেটা ভাবেন, কারণ মেসো কারেকশন করে দিয়েছেন বলেই তার লেখাটা ছাপা হয়েছে। এই ভাবনা চিন্তায় মৃদু হাসেন মেসো, ছোট মেসো বা নতুন মেসো। 2-2 হচ্ছে কবিতার অংশ। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি?
হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে থাকা। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? পৃথিবীর পূর্ব অংশ থেকে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। যাও তুমি তরাকরি, কার প্রতি কে এই নির্দেশ দিয়েছেন? প্রভাসা ধাইমার ছদ্মবেশে আগত দেবী লক্ষ্মী লঙ্কেশ্বর রাবণের পুত্র মেঘনাথকে আদেশ দিয়েছেন। এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেন? মহানিশার শেষে আসবে উষা, অরুণ হেসে করুণ বেশে। বিস্মিত হইলা বালা, বালার বিস্মিত হওয়ার কারণ কি? না, অচেতন হয়ে সমুদ্রের তীরে যে নারী পড়ে রয়েছে তার অপরূপ রূপ দেখে বিস্মিত হলো পদ্মা, সমুদ্রকন্যা। 2-3 প্রবন্ধের অংশ, এতে রচনা উৎকট হয়, অনেকবার রিপিট হয়েছে, এটা তোমরাই বলতে পারবে, তাও বলে দিই যে কি ইংরাজিতে ভাবনা চিন্তা করে হুবহু ইংরাজির আক্ষরিক অনুবাদ করে যদি বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা হয় সেক্ষেত্রে কিন্তু রচনা উৎকট হয়। শব্দের ত্রিবিধ কথার মধ্যে ব্যঞ্জনা বলতে কি বোঝায়? মানে অন্তর্নিহিত অর্থকে ব্যঞ্জনা বলা হয়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এটাও আসতে পারে। এর বাংলা অর্থ কি? সব অক্ষর সমান, সব ছত্র পরিশৃঙ্খল পরিচ্ছন্ন, সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক সময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। 2-4 ব্যাকরণের অংশ, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন সৌরভ ব্যাট করে, সৌরভ মূল শব্দ সৌরভ, তার সঙ্গে এক্সট্রা কিছু যোগ নেই, তাই এটি শূন্য বিভক্তির উদাহরণ। সমধাতুজ করণ কাকে বলে? মানে একই ধাতু থেকে যখন ক্রিয়া এবং করণ পদের উৎপন্ন হয় বা উৎপত্তি হয় তাকে সমধাতুজ করণ বলে। যেমন কি বাঁধনে বেঁধেছে, বাঁধনে হবে সমধাতুজ করণের উদাহরণ, আর বাঁধ হচ্ছে ধাতু। কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্নিত হয়? র এর দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। এখানে কি হয়? ব্যক্তিবস্তুর সমাহারকে বোঝায় দ্বিগু সমাসে, আর সমাহার হওয়া ব্যক্তিবস্তুকে নির্দিষ্ট করে সংখ্যাবাচক বহুব্রীহি। বা এটা মনে রাখতে পারি যে ব্যাসবাক্য করার সময় দ্বিগু সমাসের শেষে আমাদের সমাহার ব্যবহার করতে হয়, বহুব্রীর শেষে যার ব্যবহার করতে হয়। বা এটাও বলতে পারি যে দ্বিগু কথার অর্থ হচ্ছে দুটি গরুর বিনিময়ে যা কেনা হয়েছে, আর বহুব্রী হচ্ছে বহু দান আছে যার। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? সমাসবদ্ধ পদকে আশ্রয় করে যখন একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন রক্তদান শিবির, সবুজ বাঁচাও কমিটি প্রভৃতি। মনোহর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মন হরণ করে যে উপপদ তৎপুরুষ। চোখ থাকতে কেউ অন্ধ নয়, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। চোখ থাকতে কি কেউ অন্ধ হয়? চোখ থাকতে কেউ অন্ধ নয় বলেছে, তাহলে এটা করতে হবে চোখ থাকতে কেউ কি অন্ধ হয়? ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না, বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। যদি ঠিক হিসাবের মতো জামাটি না পায় তাহলে ও স্কুলে যাবে না। বুড়ো মানুষের কথাটা শোনো, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। কি না, বুড়ো মানুষের কথাটা শোনা হোক। কর্মকর্তৃক বাচ্য কাকে বলে? উদাহরণ দাও। মানে কর্মপদ যে বাচ্চে কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। যেমন শাঁখ বাজে, ঘন্টা বাজে প্রভৃতি। এই হচ্ছে সলিউশন। তোমরা গৃহে অনুশীলন করো, তোমাদের সাফল্য কামনা করি। সবশেষে বলবো সঙ্গে থেকো, কবিতা ছন্দে থেকো। ধন্যবাদ।